বিয়ের ২ মাস পর থেকেই আমি একটা বিষয় খুব করে লক্ষ্য করতাম। আমার বোন তানিয়া যখন আমার বাসায় আসতো, আমার হাসব্যান্ড তখন আমার সাথে ঘুমাতে চাইতো না। আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতাম না। তানিয়াকে যখন বলতাম, "তুই একা ভয় পেতে পারিস, আমার সাথে ঘুমাবি তুই।" তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না। তানিয়া বলতো, ওর পাশে কেউ থাকলে নাকি ওর ঘুম আসে না, তাই আমার সাথে ঘুমাতো না। তানিয়া আসলেই তাকে নিয়ে আমার হাসব্যান্ড বাহিরে ঘুরতে যেত, অথচ আমাকে নিয়ে কখনো নিজের ইচ্ছাতে ঘুরতে যেত না। আমি বলার পরেও দেখা যেত না করে বসে আছে। এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে। আজকে তানিয়া এসেছে, তার আসার খবর পেয়ে আমার হাসব্যান্ড হাসান অফিস থেকে অনেক আগেই চলে এসেছে, অথচ কখনো তাকে রাত ৮টার আগে আমি বাড়িতে ফিরতে দেখিনি। রাতে ডিনারের সময় যখন বললাম, আমি কিন্তু একা ঘুমাতে পারবো না, আমার একা ঘুমাতে ভয় লাগে, তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে, তখন তানিয়ার মুখটা আর আমার হাজব্যান্ডের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তখন আর আমার বুঝতে কোনো কিছু বাকি রইল না। আমার সন্দেহর চাকাটা আরও জোরালো হতে শুরু করলো। আমি যাদেরকে অনেক বিশ্বাস করি, অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, সেই মানুষগুলোই কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আমাকে ধোঁকা দিচ্ছে। অবশ্য এখন সবচেয়ে কাছের মানুষগুলো যেমন খুব যত্ন করে কষ্ট দিতে পারে, তেমনি অতি বিশ্বাসপ্রবণ মানুষগুলোই খুব সুন্দর করে বিশ্বাসঘাতকতা করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। দেখা যাবে আমরা যাকে অনেক বিশ্বাস করে বুকের খুব গভীরে আশ্রয় দিয়েছি, এক সময় সেই মানুষগুলোই বুকে ছুরি মেরে বুকের ভেতর থেকে বেরিয়ে যাবে। সেই জন্যই হয়তো আমার মনে ভয় কাজ করছে। সত্যি যদি আমার সন্দেহটা সত্যি হয়, তাহলে হয়তো আমার বেঁচে থাকাটাই হবে না। যে দুজন মানুষকে ভালোবেসে আমি বেঁচে আছি, তারাই যদি আমাকে ধোঁকা দেয়, তাহলে হয়তো আমার থেকে হতভাগা মানুষ আর কেউ থাকবে না। আমার সাথে তানিয়া ঘুমালো, আমার হাজবেন্ড অন্য রুমে ঘুমালো, তবুও আমার মনে শুধু একটা ভয় কাজ করতেছে, আমার ধারণাটা বুঝি সত্যি হয়ে যায়। তাই তো ঘুমানোর পরে যখন তানিয়াকে বিছানায় দেখলাম না, তখন বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। আমার সন্দেহটাই সত্যি হলো। আমি তখন আস্তে আস্তে কচ্ছপের চেয়েও ধীরে গতিতে বিছানা থেকে উঠে আমার হাজবেন্ডের রুমের দিকে এগিয়ে গেলাম। যখন দেখলাম হাসানের রুমের বাতিটা জ্বালানো, তখন আমার সন্দেহটাই সত্যি বলে মনে হলো। আমি দরজার কাছে গিয়েই দেখলাম দরজা লাগানো। ঠিক তখনই তানিয়া আমার গায়ে হাত রাখলে আমি কিছুটা কেঁপে উঠি। বুঝতে পারলাম তানিয়া বাথরুমে গিয়েছিল। আমি শুধু শুধু তাকে নিয়ে খারাপ চিন্তা করছি। হাসানও হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছে। আমি আর তানিয়া সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তানিয়া আর হাসান বাসা থেকে একসাথেই বের হয়। হাসান তার অফিসে চলে যায়, আর তানিয়া তার একটা বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়। আমি মনে করতে পারলাম না এখানে তানিয়ার কোনো বান্ধবীর বাসা, যদিও আমি তার প্রায় সব বান্ধবীকেই চিনি, কিন্তু এখানে কার বাসা সেটা জানি না। যখন জিজ্ঞেস করলাম কার বাসায় যাবি, তখন সে এমন একটা মেয়ের নাম বলল, সেটা এর আগে কোনো দিন তানিয়ার মুখ থেকে শুনেছি বলে আমার মনে হয় না। আমি একা বাসায় বসে থাকি আর অদ্ভুত সব চিন্তা করতে থাকি। নিজের প্রতি কেমন জানি ঘৃণা হতে লাগলো। কী সব চিন্তা করছি আমি, আর কেনই বা এমন চিন্তা আমার মাথায় আসে বুঝতে পারছি না। দুনিয়ায় এত চিন্তা থাকতে আমার মাথায় কেন ওই চিন্তাটাই আসতে হবে? নিজেই নিজের কাছে উত্তর চাইলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। বিকেল ৩টার সময় তানিয়া বাসায় আসলো। যখন জানতে চাইলাম এত দেরি করলি কেন, তখন সে বলল অনেক দিন পর দেখা হয়েছে, তাই আসতে দিতে চাইলো না, জোর করে চলে এসেছি। আমিও আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। কিছু সময় পর দেখলাম তানিয়া গোসল করার জন্য বাথরুমে গেল। যে মেয়েটা শীতের কারণে ঠিকমতো গোসল করতো না, সেই মেয়েটা এত শীতের মাঝেও আজ গোসল করছে। এটা ভাবতেই কেমন জানি অবাক লাগছে। আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু, সেহেতু কোনো সমস্যা হতে পারে, সে কারণেই হয়তো গোসল করছে। কিন্তু তার ৩০ কিংবা ৪০ মিনিট পরে যখন আমার হাজবেন্ড হাসান বাসায় আসলো এবং সেও তানিয়ার মতো গোসল করার জন্য বাথরুমে ঢুকলো,
তখন আমার মনের সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠল। মনে হলো বুকের ভেতর থেকে কোনো সন্দেহের প্রকাণ্ড একটা জলোচ্ছ্বাস বের হয়ে আসতে চাচ্ছে। সেটা আমার জীবনটাকে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে দেবে। আমার সংসারটা ভেঙে তছনছ করে দেবে। আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তানিয়াকে বলবো? কিভাবে তাকে বলবো? তুই কি আমার হাজবেন্ডের সাথে? ছিঃ, এটা আমি জীবনেও বলতে পারবো না। নিজের ছোট বোনকে কখনোই আমি এ কথা বলতে পারবো না। কিন্তু হাসানকে তো বলতে পারি। শুধু সন্দেহর বশে এই কথাটাও তো কাউকে বলা যায় না। তবে আমি হাসানকে বলবো কথাটা। হাসানকে যখন রাতে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো? তখন সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, এমনটা মনে হওয়ার কারণ কি? অফিসে একটু কাজের চাপ, তাই তোমাকে সময় দিতে পারছি না। এই জন্য কেউ রাগ করে? তুমি ছাড়া আর কাকে ভালোবাসবো বলো? কথাটা যখন হাসানের মুখ থেকে শুনলাম, তখন আমার ভেতরটা কেন জানি জুড়িয়ে গেল। আমি তাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা আর বলতে পারলাম না। সকালে একটা কাজের জন্য বাইরে যেতে হলো। যাওয়ার আগে যখন তানিয়াকে বললাম, তুই চল আমার সাথে। একা একা বাসায় বসে কি করবি? আমার আসতে অনেক দেরি হবে। বিকেলের আগে আসতে পারবো না। হাসানও তো সন্ধ্যার আগে আসবে না। তখন তানিয়া বলল, তার নাকি প্রচণ্ড মাথা ব্যথা, তাই সে আমার সাথে যেতে পারবে না। আমিও তাকে আর জোর করলাম না। আমার বিকেলে আসার কথা থাকলেও আমি দুপুরের কিছুটা আগে বাসায় চলে আসি। বাসায় এসে দেখলাম মেন গেট খোলা। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি গেটটা লাগিয়ে বাইরে গিয়েছিলাম। বাসায় ঢুকেই যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা অবাক হলাম না। তবে নিজের অজান্তেই দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমার আপন বোন তানিয়া আর আমার হাজবেন্ড এক কাঁথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে। আমার সন্দেহটাই সত্যি হলো। আমাকে দেখে তারা নিজেদের কাপড় ঠিক করে আলাদা হয়ে কিছুটা দূরে সরে গেল। আমি তাদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম। কান্নাটা থামছে না, অনবরত চোখের পানি ঝরে চলেছে। আমার সংসারটা আমার বোনের হাতেই এভাবে নষ্ট হয়ে যাবে কখনো ভাবিনি। তানিয়া কিভাবে পারলো এই কাজটা করতে? ওর কি আমার কথা মনে ছিল না? হাসান তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি, নিজের থেকেও তাকে বেশি ভালোবাসি। তারপরেও সে এমনটা কিভাবে করতে পারলো? কাউকে বিশ্বাস করতে নেই। বিশ্বাসী মানুষগুলোই খুব যত্ন করে ধোঁকা দেয়, যেটার প্রমাণ আজ আমার সামনে উপস্থিত। ওয়াশরুম থেকে এসে দেখলাম আমার হাজবেন্ড আর তানিয়া এমনভাবে বসে আছে, মনে হচ্ছে তাদের মতো নিষ্পাপ আর বিশুদ্ধ মানুষ হয়তো এই পৃথিবীতে খুব বেশি নেই। অথচ এই দুজন মানুষই কিছুক্ষণ আগে অবৈধ নোংরামিতে মেতে উঠেছিল। আমি কি বলবো কিছু বুঝতে পারলাম না। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ওদের কি খারাপ লাগছে না? লজ্জা করছে না? কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি। তাই পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। অতীতের দিনগুলো মনে করে খুব হাসি পাচ্ছে আজ। ভার্সিটির জীবনে এই ছেলেটা আমার পেছনে কত সময় দিয়েছে, আমার সাথে রিলেশন করার জন্য কত কি করেছে, সেগুলো মনে হতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমারও এক সময় মনে হয়েছিল এই মানুষটাই আমার জন্য পারফেক্ট। তাই তো তার সাথে সারা জীবন সুখে দুঃখে বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। হাসান আমাকে সব সময় বলতো সে আমাকে ভালোবাসে, আমার রূপকে নয়। কিন্তু আজ মনে হচ্ছে তার কথাগুলো মিথ্যা ছিল। যদি তাই না হবে তবে আজ কেন এমন হলো? তানিয়া আমার থেকে সব দিক থেকেই সুন্দর। রূপ যৌবন সব কিছুতেই সে আমাকে পিছনে ফেলে দেবে অনায়াসেই। পৃথিবীর সব ছেলে কি সুন্দরের পূজারী? আমি তো হাসানকে অনেক ভালোবাসতাম। তাহলে কেন সে আমার থেকে সুন্দরী মেয়ের লোভে পড়ে আমার ভালোবাসাটাকে ভুলে গেল? হাসানকে আমি আমার ভালোবাসায় মুগ্ধ করতে পারিনি কখনো। যদি পারতাম তাহলে হয়তো আজ এমন একটা দিন দেখতে হতো না আমাকে। সে আমার রূপে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়েছিল, আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু তানিয়ার সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্যটা তুচ্ছ। তাই হয়তো হাসান আমাকে ছেড়ে তানিয়ার প্রতি মুগ্ধ হয়েছে। কিন্তু তানিয়া এমন করলো কেন? তানিয়াও কি হাসানের সৌন্দর্যের প্রেমে পড়েছে? হাসান ছাড়াও তো পৃথিবীতে কত সুন্দর সুদর্শন ছেলে আছে, তাদেরকে তো সে নিজের করে নিতে পারতো।
সে কেন আমার সংসারটাতে আগুন লাগালো? এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই, হয়তো পাবও না কোনো দিন। তানিয়াকে যখন বললাম, তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি, তোর বিবেকে একটুও বাঁধলো না? পৃথিবীতে কি আর ছেলের অভাব ছিল? তোর শরীরের তাপমাত্রা এতই বেশি হয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথেই এটা করতে হবে? তোকে আমার বোন বলতেও ঘৃণা হচ্ছে। বাবা মা যদি জানতে পারে, তখন তারা কি কারো সামনে মুখে দেখাতে পারবে? আমার কথার প্রতি উত্তরে তানিয়া যে কথাটা বলল, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবিওনি কোনোদিন এমন কাজ কোনো মানুষ করতে পারে। তানিয়া যখন বলল, আপু, আমি পরিস্থিতির শিকার। তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা। বিয়ের পর প্রথম যখন তোমরা নতুন বাসা নিলে, তখন তুমি আমাকে আসতে বলেছিলে, মনে আছে? যাতে আমি তোমার নতুন বাড়িটা গোছাতে সাহায্য করি। সেবার আমি কয়েকটা দিন তোমার বাড়িতে ছিলাম। তখন আমার জীবনে নেমে আসে কালবৈশাখী ঝড়। গোপনে তোমার হাজবেন্ড আমার গোসল করা সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে। যখন আমি তোমার কথা বললাম আপুকে সব বলবো, তখন তোমার হাজবেন্ড কি বলেছিল জানো? বলেছিল তাতে তার কিছু যায় আসে না, বড়জোর তুমি তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তারপর আস্তে আস্তে আমার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে। তখন ভয় পেতে শুরু করলাম। আমি বাধ্য হয়ে তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম। তবে তুমি তোমার হাজবেন্ডকে এসব বলো না, তাহলে সে হয়তো আমার জীবনটাকে নরকে পরিণত করে দেবে। আমার সাথে সে যা করতে চেয়েছিল তা তো করেছে। আমি তোমাদের থেকে দূরে চলে যাব, তোমাদের এখানে আর আসবো না। তানিয়া চলে যায় আর আমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকি। আমি নিজের বোনকেই বেশি দোষ দিয়ে এসেছি, অথচ আমার হাজবেন্ডই খারাপ। সে আমার বোনকে বাধ্য করেছে এসব করতে। যে মানুষটা অন্য একটা মেয়ের সাথে নিজের শরীরটা বিলিয়ে দিয়েছে, সেই মানুষটার সাথে আবার আমাকে সংসার করতে হবে, এটা ভাবতেই নিজের প্রতি অনেক ঘৃণা হতে লাগলো। আমি আর হয়তো কখনো হাসানকে মন থেকে ভালোবাসতে পারবো না। আমাকেও তাকে ছেড়ে চলে যেতে হবে। আমি কোনো খারাপ মানুষের সাথে বাকিটা জীবন কাটাতে চাই না। আগে ভাবতাম আমরা নিজে যেমন হব, আমাদের জীবন সঙ্গীও তেমন হবে। আমি যদি বিয়ের আগে কোনো ছেলের সাথে খারাপ কিছু না করি, পুরোপুরি বিশুদ্ধ থাকি, তাহলে আমি নিজের জীবন সাথী হিসেবে একজন বিশুদ্ধ মানুষকে পাবো। বিয়ের পর যদি কোনো ছেলের দিকে না তাকাই, কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক না করি, যদি আমার হাজবেন্ডকেই শুধু ভালোবাসি, তাহলে আমার হাজবেন্ডও আমার মতো শুধু আমাকেই ভালোবাসবে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। আজকাল পরিপূর্ণ বিশুদ্ধ হয়েও অশুদ্ধ মানুষের সাথে জীবনযাপন করতে হয়। আজ 2 দিন হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলিনি, সেও আমার সাথে কথা বলেনি। সে তার ভুলে একটুও অনুতপ্ত নয়, লজ্জিত নয়, সেটা তার চলাফেরা দেখলেই বোঝা যায়। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে। সে তানিয়ার সাথে যে কাজটা করেছে সেটা কখনোই ক্ষমার যোগ্য না। সে তানিয়াকে ব্ল্যাকমেল করে তার সতীত্ব কেড়ে নিয়েছে। একমাত্র মৃত্যুই তার উপযুক্ত শাস্তি। তবুও যদি সে নিজের ভুল বুঝতে পেরে আমার সাথে কথা বলতো, নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম। এই কাজটাই যদি আমি করতাম, কোনো ছেলের সাথে পরকীয়া তো দূরে থাক, একটু যদি অন্তরঙ্গভাবে কথা বলতাম, তাহলে হয়তো আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলতো, আমাকে অনেক কথা শোনাতো। কারণ আমি মেয়ে। আমি এমন অনেক দেখেছি, বউ অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে তাকে মারতে মারতে আধামরা করে ফেলেছে স্বামী। তারপর নষ্ট মেয়ে বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এমন অনেক পুরুষ আছে যারা বউ থাকতেও অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। কত কিছু করার পরেও শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য অনেক মেয়েই স্বামীকে ছেড়ে চলে যেতে পারে না। সবাই জানলেও তেমন কিছু হয় না, কারণ সে একজন পুরুষ। একবার ভাবতাম তানিয়ার কথাগুলো আমি আমার স্বামীকে বলি, কেন সে এমন করলো তার সাথে? আমি কি তাকে সময় দেই না? আমি তো তাকে কখনো না করিনি। যখন সে চাইতো তখনই তার শারীরিক চাহিদাটা পূরণ করতাম আমি। মন ভালো থাকুক আর না থাকুক, শরীর খারাপ থাকলেও আমি তার সুখের কথা চিন্তা করে তার সাথে সব করতাম। অথচ সে কখনো এসব করার আগে একবারও জিজ্ঞেস করতো না, তোমার শরীর ভালো তো? মন ভালো তো?
সে শুধু তার দিকটাই বড় করে দেখেছে। হয়তো সব পুরুষই এমন, নারীকে ভোগপণ্য ছাড়া কিছু ভাবে না তারা। খুঁজলে এমন পুরুষ খুব কমই পাওয়া যাবে, যারা মাঝরাতে স্ত্রীর নরম শরীরের ওপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে না পড়ে পরম আদরে বুকে জড়িয়ে ঘুমাবে। হঠাৎ করেই আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার তানিয়ার কথাটা মনে হলো। তানিয়ার ভিডিওটা কি তাহলে হাসানের ফোনেই আছে? হাসান কিছুক্ষণ আগে গোসলে গিয়েছে, বের হতে একটু দেরি হবে। এই সুযোগে ফোনটা হাতে নিতেই দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। তুমি কিন্তু বললে না আপু কি আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা। আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি। তবে আপু কেমন মানুষ আমি জানি, সে আমাদের কথাটা কাউকে বলবে না। সে মান সম্মান নিয়ে অনেক ভয় পায়, লজ্জায় সে কাউকে কিছু বলতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও। নাম্বারটা আমার বোন তানিয়ার, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপন মানুষগুলো যে এভাবে এত যত্ন করে ধোঁকা দেবে কখনো কল্পনাও করিনি, কিন্তু এটাই হয়েছে আমার সাথে। আমার সবচাইতে বিশ্বাসী মানুষটাও আমাকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অথচ আমি বোকার মতো সব দেখে যাচ্ছি, কিছুই করতে পারছি না। আমার কেন জানি এই বাড়িতে থাকতে ইচ্ছে হলো না। যাকে ভালোবেসে বিশ্বাস করে এতদিন এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থেকেছি, সেই মানুষটাই যখন আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন এখানে থাকার কোনো প্রয়োজন মনে করলাম না। মানুষ বলে মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি, কিন্তু আমার কাছে মনে হয় বাপের বাড়ি আসল। প্রতিটি বাবা মাকে নিজের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকা উচিত, কারণ যে কোনো সময় মেয়েকে স্বামীর বাড়ি থেকে চিরদিনের জন্য বাপের বাড়িতে চলে আসতে হতে পারে। এটাই বাস্তবতা। আমি বাবা মায়ের কাছে চলে গেলাম, যে আমার সহজ সরলতা সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে না বলেই আমি আমার বাপের বাড়িতে চলে যাই। মা আমাকে একা দেখে যখন জানতে চেয়েছিল আমি একা এসেছি কেন, আমার স্বামীকে নিয়ে আসিনি কেন, আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে নাকি, তখন আমি বোবার মতো দাঁড়িয়েছিলাম। আমার বোন তানিয়া আমার দিকে তখনও নিরীহ চোখে তাকিয়েছিল। তার চোখ দেখে তাকে নিরীহ মনে হলেও তার ভেতরটা খুবই হিংস্র, সেটা খুব ভালো করেই জানি আমি। আমার জন্য তার মনে কি একটুও মায়া নেই? আমার জন্য কি তার দুঃখ হয় না? সে তো আমার পর না, সৎ বোনও না, নিজের মায়ের পেটের বোনের জন্য তো মানুষের মনে অলৌকিকভাবে মায়া মমতা ভালোবাসার সৃষ্টি হয়। তাহলে তার মনে হয় না কেন, এসব আমার জানা নেই, কিন্তু খুব করে এসব জানতে ইচ্ছে করে। তানিয়া কেন আমার সাথে এমনটা করলো, কিন্তু আমি জানতে পারি না। আজ 7 দিন হয়েছে আমি চলে এসেছি। এই 7 দিনে আমার স্বামী আমাকে একটি বারের জন্যও ফোন দেয়নি, খোঁজও নেয়নি। অথচ আমি তানিয়াকে দেখতাম কার সাথে যেন কথা বলে সে। আমি আমার স্বামীকে ছাড়া কাউকে ভাবতে পারতাম না, কারণ আমি জানি হাসানই তানিয়ার সাথে কথা বলে। আমি এখন তার কাছে পুরাতন হয়ে গিয়েছি, সে নতুন কিছু চায়। আমি বুঝতে পারছি না 2 দিন পর আমার জন্য কি অপেক্ষা করছে। খুব ইচ্ছে করছে বাবা মাকে সব খুলে বলি, কিন্তু তাতে কি লাভ? বাবা মা অনেক কষ্ট পাবেন, অথচ যারা কষ্ট পাওয়ার তারা ঠিকই সুখে থাকবে। বাবা আর মা মামার বাড়িতে যাবে কিছুদিনের জন্য। তানিয়াকে এত করে বলার পরেও সে যেতে রাজি হলো না। আমিও সেখানে গেলাম না, কারণ আমি জানি বাবা মায়ের সাথে যদি আমি মামার বাড়িতে চলে যাই, তাহলে হাসান এখানে চলে আসবে। যদিও আমার মনে হয় তানিয়া হাসানকে হয়তো জানিয়ে দিয়েছে বাসায় কেউ নেই, সবাই মামার বাড়িতে গিয়েছে, তুমি চলে আসো। আর হাসানও চলে আসবে। আফসোস, সে তার স্ত্রীর জন্য আসবে না, নোংরা প্রেমিকার জন্য আসবে। আমি তাদের এই অবৈধ নোংরা প্রেম নীলাটা দেখতে পারছি না, সহ্য হচ্ছে না আমার, মরে যেতে ইচ্ছে করছে। আমার মনে হয় তাদের দুজনকে যদি খুন করতে পারতাম, তাহলে আমার ভেতরটা একটু হলেও শান্ত হতো। পরের দিন সকালে দেখি আমার স্বামী চলে এসেছে। আমি দরজা খুলে দিলেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না। কোনো কথা না বলে চলে এসেছি এটাও জানতে চাইলো না। জানতে চাইলো শুধু তানিয়া কোথায়। আমি বললাম সে বাবা মায়ের সাথে গিয়েছে, কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। তানিয়া আমাকে ফোন করে বলেছে সে মামার বাড়িতে যাবে না,
বরং তুমি যাবে, তাই সে আমাকে আসতে বলেছে। আর এখন তুমি বলছো তানিয়া বাসায় নেই? আমি তানিয়াকে এখনই ফোন দিচ্ছি, দাঁড়াও। এই বলে আমার স্বামী আমার বোনকে ফোন দিতে থাকে, কিন্তু তার নাম্বার বন্ধ দেখায়। আমি তাকে বললাম, তানিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে আমার কাছে অনেক কান্না করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকেও ক্ষমা করে দিয়েছি। চলো না আগের মতো হয়ে যাই আমরা। কথাগুলো শুনে হাসান কিছু বলল না। আমি তাকে ভিতরে নিয়ে খাবার খেতে বললাম। আজ আমি অনেক যত্ন করে তোমার খুব পছন্দের একটা জিনিস রান্না করেছি, যেটা তুমি সব চাইতে বেশি পছন্দ করো। খেয়ে দেখো, তোমার অনেক ভালো লাগবে। আমার সামনে আমার স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। বুঝতে পারছি রান্নাটা তার কাছে খুব ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, কিন্তু লবণ একটু বেশি হয়েছে। মানুষের মাংস তো, তাই একটু লবণ বেশি লাগছে। কি বললে? মানুষের মাংস মানে? কিছু না, বললাম লবণ একটু বেশি দিয়ে ফেলেছি। তুমি খাও। খাওয়ার পর আমার স্বামী যখন আমাকে স্পর্শ করার জন্য ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তখন আমি বিছানা থেকে উঠে গেলাম। সে অনেক অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। কি খুব অবাক হচ্ছ? তুমি কি করে ভাবলে এত কিছু করার পরেও আমি আবার তোমার সাথে এক বিছানায় ঘুমাবো? আমার চোখে তুমি পৃথিবীর সবচাইতে অপবিত্র জঘন্য পুরুষ। এত যত্ন করলে যে, তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো? কিসের? মানুষের। তুমি যার সাথে নোংরামিতে মেতে উঠেছিলে, তার মাংস রান্না করে তোমাকে খাইয়েছি। হ্যাঁ, আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে জবাই করেছি। তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি। তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছো। আমার কথা শুনে হাসান বমি করে ফেললো আমার সামনেই। এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারে? নিজের বোনকে নিজ হাতে জবাই করতে পারলে? তোমার হাত একটুও কাঁপলো না? না, কাঁপেনি। নিজের স্বামীকে খুন করতেও আমার হাত একটুও কাঁপার কথা না। কথাগুলো বলেই বিছানার নিচ থেকে রামদাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করি। মৃত্যুর আগে সে আমার কাছে অনেক ক্ষমা চেয়েছিল, নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমার ভেতরে তার জন্য এতটা ঘৃণা জমে গিয়েছিল যে তাকে আমি ক্ষমা করতে পারিনি। তাকে শুধু বলেছিলাম, তোমরা দুজন মৃত্যুর পরেও এই পৃথিবীতে খারাপ মানুষ হিসেবে বেঁচে থাকবে। আমি বোধহয় প্রথম মানুষ যে তার বোনকে নিজ হাতে জবাই করেছে, নিজের স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। বাবা আর মা যখন বাসায় আসলো, তখন আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে তাদেরকে জড়িয়ে ধরলাম আর সব কিছু খুলে বললাম। হাসান আর তানিয়ার কিছু অন্তরঙ্গ ছবি ছিল আমার কাছে। সেগুলো দেখে আর বাবা মা বিশ্বাস না করে থাকতে পারলেন না। হাসান আর তানিয়া পালিয়ে গিয়েছে, আর কোনোদিন তারা আমাদের কাছে আসবে না। এই কথাগুলো বাবা মা যখন শুনল, তখন তারা আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্ত্বনা দিল। আমার মনে হলো এরকম বাবা মা থাকতে আমার স্বামী আর বোনের কোনো দরকার নেই। আমি আমার বাবা মাকে নিয়েই বাকিটা জীবন পাড়ি দিতে পারবো। আমি আমার বাকিটা জীবন কোনো চরিত্রহীন মানুষের সাথে কাটাতে চাই না। সব সময় বিশুদ্ধ থাকতে চাই আমি। সমাপ্ত।